হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বইয়ের গল্পর চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পড়ে শোনাচ্ছি লেখিকা মৈত্র দেবীর লেখা নহন্যতে এর ৩য় পর্ব, আর পাঠ করছি মৌসুমী হাসান। অস্ত্র ছেড়ে না, অগ্নি দহে না যারে, দেখব তারই অশ্রুর পারাপারে, পাগলের মতো দুহাত বাড়াইয়া ধরে, অধরা প্রাণের আবার স্বয়ংবরে। চলো যাই দূরে যেখানে দাঁড়াইয়া কাল, ভেঙে চুরে দিয়ে ছেড়ে ফেলে ঝঞ্ঝাল, শুধু হাতে নিয়ে মুক্ত প্রাণের দ্বীপ, নতুন বধূর কপালে পড়াবে টিপ। সেখানে যাবই যেখানে রয়েছে থেমে বাসর রাত্রি, অবিচল কারো প্রেমে। এতক্ষণ বুঝতে পারছি কেন আজ 1 বছর ধরে আমার মনে মনে ক্রমে ক্রমে কোথাও যাবার ইচ্ছাটা এত প্রবল, এত দূর দমনীয় হয়ে উঠেছে। কেবল মনে হয় কোথাও যাই দূরে, অনেক দূরে। আর এখন মনে হচ্ছে এই বারান্দাটা দিয়ে বেরিয়ে আকাশে ভেসে কোথাও চলে যাই। লেখা বলছে শুতে চলুন, আমি বলছি চলো যাই চলো যাই চলো যাই। আমি হাসছি, লেখাও হাসছে। চলুন শুয়ে পড়বেন, চলুন। রাত্রি অনেক হয়েছে, আমার স্বামী ঘুমুননি? সেপ্টেম্বর মাসে সেরকেই এসেছিল, আজ অক্টোবর শুরু। এই 1 মাস পর উনি লক্ষ্য করেছেন আমি এখানে নেই। কি হয়েছে উনি জিজ্ঞাসা করতে পারছেন না, সেটা ওর স্বভাব নয়। এই দীর্ঘ 38 বছর আমাদের বিবাহ হয়েছে, এর মধ্যে আমাদের যুক্ত জীবনে কোনো দ্বন্দ্ব নেই। উনি নিশ্চয় কোনো এক রকম করে জানেন যে এই সংসারে আমি একান্ত সংসারী, গৃহিণী হয়েও আবার কিছুটা বাকি আছে, যার খবর উনি জানেন না। তাতে ওর কিছু আসে যায় না, কারণ উনি দিতেই জানেন, দাবি করতে জানেন না। আমি জানি ওকে সংশয়ে রাখা উচিত নয়, আমার কিছু বলা উচিত, কিন্তু এতদিন পরে আমি কি বলবো? ওর বইটার কথা কি করে বলবো? মির্জা, তুমি এত মিথ্যা কথা লিখলে কেন? যা সত্য ছিল তাই কি যথেষ্ট নয়? মিথ্যা কথা লেখা হয়েছে গল্প বাজারে কাটবে বলে। আজকাল তো দেখি অসভ্যতা না করলে বইয়ের কদর হয় না। তোমাদের দেশ থেকেই তো রুচিবিকার আমদানি করেছে, কদর্য দেহবদ্ধ প্রেমের নির্জলতা। হায় হায়, তুমি শেষটে আমায় তার মধ্যে নামিয়েছ। সত্যের দায় আমি নিতে পারি, মিথ্যার দায় বইব কি করে? আমার ভবিষ্যৎ আছে, নাম খ্যাতি আছে, ছেলে মেয়ে আছে, আমি ভারতীয় নারী। সুনাম নষ্ট হওয়া তো মৃত্যুর অধিক। অপমানে আমার সারা শরীর গরম হয়ে যায়, আমি মুখে চোখে জল দিয়ে আসি। আজ 1 মাস হয়ে গেল, একটি রাতও আমি ঘুমোতে পারছি না। ক্রোধের দাহ চলছে, সে জ্বালায় জ্বলছে অনেক কিছু। আজ 40 বছর ধরে আমার যে মান সম্মান সম্ভ্রম সমস্ত নষ্ট হতে চলেছে। তোমার বইয়ের কড়িটা এডিশন হয়েছে, বহুজনের সামনে তুমি আমায় বিবস্ত্র করেছ। একে ভালোবাসা বলে নাকি? বইটা আমি পড়িনি, তবে যা শুনলাম তাতে তাই তো মনে হচ্ছে। বইটা জোগাড় করে পড়তে হবে, কিন্তু পড়ে দেবে কে? ওই ভাষা তো আর আমি জানি না। আমি যন্ত্রণায় ছটফট করছি, ওর মুখটা মনে করবার চেষ্টা করছি। মুখই যদি মনে না পড়ে ঝগড়া করব কার সাথে? আমার ওর মুখ ভালো করে মনে পড়ছে না, সে যে অনেক দিন হয়ে গেল। কেবল দেখি পার্টিশনে হেলান দিয়েও বসে আছে, ওর সেই বকের পালকের মতো পা সাদা দুটো। আজ আমি জানালার কাছে এসে দাঁড়িয়েছি। আজকাল জানালায় শীত থাকে না, থাকে গ্রিল, ওটা ধরে দাঁড়ানো যায় না। উন্মুখ মন যখন জানালা দিয়ে বেরিয়ে যেতে চায়, তখন গড়াত ধরে শক্তি পাওয়া যায়। নন্দলালের একটি ছবি আছে, রাত্রির অন্ধকারে আবছা মূর্তি বন্দিনী সীতা একটা গড়াত ধরে আছে। আমি নিজেকে তেমনি মনে হচ্ছে, এই গড়াত খুলে দাও, যাই যাই সময়ের সমুদ্র পেরিয়ে। আমার এই 40 বছরের সংসার ছেড়ে, আমার নাম খ্যাতি কর্তব্য ছেড়ে চলো যাই চলো যাই। মির্জা, তোমায় একবার দেখতে চাই। আমি বাবাকে বললাম, রবীন্দ্রনাথ বিদেশে যাবার আগে আমরা কি একবার তার সঙ্গে দেখা করতে যেতে পারবো?
নিশ্চয়ই ইউক্লিডও যেতে চায়। তাকে লেখা হলো, যথারীতি একদিন পরে উত্তর হলো, তথাস্তু, সকন্যক সশিষ্য এসো। সেবারে আমরা বড় গেস্ট হাউসে উঠেছিলাম। সকালবেলা উত্তরায়ণে দেখা করতে যাব আমরা 3 জন, আমি, মির্জা আর বাবা। আমি আর মির্জা একটু আগেই বেরিয়ে পড়েছি, বাগানে টেনিস কোর্টের কাছে পায়চারি করছি। বাবা আর আসছেনই না। সম্ভবত পথে ক্ষিতিমোহন সেনের সঙ্গে দেখা হয়েছে। ভালোই হয়েছে, তাতে আমরা ক্ষুণ্ণ নই। কি সুন্দর সকালটা! কলকাতার পর শান্তিনিকেতন আমাদের দুজনকে যেন আলিঙ্গন করেছে। তার আকাশ ভরা কোলে মোদের দোলে, হৃদয় দোলে। বাবা এলেন, চলো। আমি বললাম, আমি পরে যাব, তোমরা যাও। আমি আমার বন্ধুদের সঙ্গে দেখা করে আসি। আমি ওদের সঙ্গে যাব না, আমার একলা কথা বলার আছে। আমি অবশ্য কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি না, এখানে আমার কোনো বন্ধু নেই। আমি 2-3 দিনের জন্য আসি, তখন আবার কোনো বন্ধুর সন্ধানে যাব? একটি যে আছেন, একাই 100, মাত্র 100। কবির কাছ থেকে এসে বাবা মির্জাকে নিয়ে লাইব্রেরি দেখতে গেলেন। ও পুঁথির সংগ্রহ দেখবে, জ্ঞানের জন্য ওর আকুণ্ঠ তৃষ্ণা। বাবা এই ছাত্র নিয়ে খুবই গর্বিত। বাবার প্রদর্শনীতে আমরা দুজনই দ্রষ্টব্য বস্তু। কবি বড় জানালার কাছে ইজি চেয়ারে হেলান দিয়ে বাইরের দিকে চেয়েছিলেন। আমি নিঃশব্দে ঘরে ঢুকে পায়ের কাছে একগুচ্ছ ফুল রাখলাম। উনি হাত বাড়িয়ে দিলেন, হাতে দাও। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন, মৃদু মৃদু হাসছেন, অর্থপূর্ণ হাসি। কি গো, সাহেবের সঙ্গে কি গল্প হচ্ছিল? কত কথা বলছিলে, কথার ফুলঝুরি। আমি সাহেবকে বলেছি মেয়েদের কথা খানিকটা বাদ দিয়ে বিশ্বাস করবে। যত পদচারণা তত বাক্যচারণা। আপনি কি করে দেখতে পেলেন? কেন, দেখতে দিতে চাওনি নাকি? তাহলে আর একটু সাবধান হতে হতো। আমি লক্ষ্য করলাম জানালা দিয়ে নিচের বাগানে হাতটা দেখা যাচ্ছে সম্পূর্ণ। আমার রাগ হচ্ছে। তা তো হচ্ছে, কিরকম রাগ? উনি আমার কাপড়ের আঁচলটা ধরে বললেন, একই নীলাম্বরী, তার ওপর গান করে, পিনহ চারু নীলাবাস, হৃদয়ের প্রণয় কুসুম রাস। আমার কান ঝাঁঝা করছে, বুক ধুকধুক করছে। পরিহাসটা ভালো লাগছে, কিন্তু সহ্য করতে পারছি না। মাথাটা সামনে ঝুঁকে পড়েছে। উনি আমার বিনুনিটা ধরে টান দিয়ে মুখটা ঊর্ধ্বমুখী করে দিলেন। আমি চোখ বুজে আছি। ওর চোখের দিকে তাকাবার আমার সাহস নেই। আমার চোখ দিয়ে জল পড়ছে। এবার উনি আমার বিনুনিটা ছেড়ে দিলেন। দেখো কাণ্ড, কাঁদে কেন? আমি যা বলবো ভেবেছিলাম সব ভুলে গেলাম, কিছু আমার মনে পড়ছে না। আমি ওর হাঁটুর ওপর মুখ রাখলাম। উনি আমার মাথায় তার অভয় অস্ত্র দিয়ে রেখে আস্তে আস্তে বলতে লাগলেন, অমৃতা, তোমার বয়স অল্প, মনটাকে নিয়ে এত নাড়াচাড়া করো না, সেটা স্বাস্থ্যকর নয়। মনটা স্বচ্ছ কাচ চক্ষু সরোবরের মতো স্থির রাখো, তার নিচে বহুদূর গভীরতা। কিন্তু এখনই তাকে চঞ্চল করে উত্তাল করার দরকার নেই, শান্ত হয়ে থাকো। সে মনে বাইরের নানা ছায়া পড়বে, সহজভাবে তা গ্রহণ করো। সেই যে আমি লিখেছি, সত্যের লও সহজে। তোমার নিজের ভেতরে যে মাধুরীলতা আছে, দূরে নেমে যাবে তার মূল, তার উপরে ফুল ফুটবে। অপেক্ষা করো। এখন উঠে বসো, একটু গল্প করা যাক। তোমার ছাতিম গাছটা কেমন আছে? আমরা তো এখন আর সে বাড়িতে নেই। আমাদের আগের বাড়িতে একটা ছোট্ট ছাতিম গাছ ছিল। আমি সেই গাছটার উপর একটা কবিতা লিখেছিলাম। কবিতাটা রবীন্দ্রনাথের ভালো লেগেছিল। মির্জা সেই কবিতা শুনে অবাক, বলে, প্যান্থিয়েজম। প্যান্থিয়েজম বস্তুটি কি তখন জানতাম না। গাছের সাথে একটি মেয়ের প্রেমের কথাটি, এই লাইনটা ওকে ভাবিয়েছিল। এর অর্থ কী? এটা যে কোনো ইজম নয়, কেবলমাত্র কবিতা। তাও বুঝতে পারে না। সেদিন গেস্ট হাউসে ফিরে বাবার কাছে প্রচণ্ড বকুনি খেলাম, দেরি করেছি বলে। দেরি হওয়াতে কিন্তু কিছুই ক্ষতি হয়নি, ট্রেনও ফেল করব না, বা কারো কোনো বিপদও হচ্ছে না। তবু হঠাৎ চটে গেলেন। বাবা যখন রেগে যান তখন তার কোনো জ্ঞান থাকে না। আমাকে এত বকতে লাগলেন যে আমি অপদস্থ বিপর্যস্ত হয়ে গেলাম। মির্জাও করুণাভাবে আমার অবস্থা দেখতে লাগলো। সকালবেলা সুন্দর সুরটা কেটে গেল। সুর কাটতে, তাল ভাঙতে বাবার জুড়ি নেই। ইন্দ্রসভা হলে ওর মর্তে নির্বাসন হতো,
কিন্তু এটা তো ইন্দ্রসভা নেই, ওর নিজেরই সংসার, সেখানে সকলকে মাথা নিচু করে সয়ে যেতে হয়। সেদিন ট্রেনে উঠে বাবা ক্রমাগত শান্তিনিকেতনের নিন্দা করতে লাগলেন। এই প্রতিষ্ঠানটি টিকবে না, টিকতে পারে না, কবি যেদিন চক্ষু বুঝবেন তার পরের দিন উঠে যাবে। মির্জা চুপ করে শুনছে, মাঝে মাঝে সায়ও দিচ্ছে। বাবা আলো বলে চললেন, এইবার প্রতিষ্ঠান ছেড়ে কাব্য নিয়ে পড়েছেন। প্রার্থনা কবিতা ওই লাইনটি, দেশে দেশে দিশে দিশে কর্মধারা দেয়, অজস্র সহস্রবীর চরিতার্থ দেয়। ওই চরিতার্থতা শব্দটা নাকি যথেষ্ট কাব্যগ্রন্থি নয়, ওটার প্রয়োগ একেবারে ভালো হয়নি। তা হতে পারে, আমি এখন কাব্য বিচার শুনতে চাই না। আমি রেলগাড়ির জানালায় মাথা রেখে ওদের দিকে পেছন ফিরে বসে দিবা স্বপ্নে বিভোর হয়ে আছি। রেলগাড়ির চাকা ধক 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 চলছে, গাড়ির চাকা কথা বলে, গান করে। আমার মনে একটা গান গুনগুন করছে। দূরের মানুষ যেন এলো আজ কাছে, তিমির আড়ালে নীরবে দাঁড়ায় আছে। তখন রবীন্দ্রনাথের গান এত শোনা যেত না, কজনই বা গাইত। হঠাৎ কখন ওর গান শুনলে বুকের ভেতর মোচড় দিয়ে উঠত। এই গানটা মাত্র গত সপ্তাহে শুনেছি কালিদাস বাবুর কাছে। কালিদাস বাবু খুব মিষ্টি গান করেন। রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয়ের বাড়ি গিয়েছিলাম। উনি সেকালে ঠাকুর বাড়ির গল্প করেন। আমি প্রায় বিকালে ওখানে যাই। সেদিন তিনি ছিলেন না, অপেক্ষা করে করে সন্ধ্যা হয়ে গেল, তাই কালিদাসবাবু আমায় পৌঁছে দিয়ে গেলেন। রমেশ মিত্র পাকটা পার হতে হতে গুনগুন করে উনি গাইছিলেন, বুকে দোলে তার বিরহ ব্যথার মালা, গোপন মিলন অমৃত গন্ধধালা। আমার কানে সুরটা রয়েছে, আমি গুনগুন করে গলায় তুলবার আওয়াজ করছি। তিমির আড়ালে রেলের চাকা চলছে, নীরবে দাঁড়ায় আছে। বাবা উঠে বাথরুমে গেলেন। মির্জা এসে আমার পেছনে দাঁড়ালো। অমৃতা, বলো, এদিকে তাকাও। আমি ঘুরে বসে ওর দিকে তাকালাম। ও স্থির অপলক আমার দিকে চেয়ে রইল সম্মোহিত দৃষ্টিতে। আমি দেখতে পাচ্ছি ওকে, এখনো ঠিক তেমনি দেখতে পাচ্ছি। ওপরে ব্যাংকের দড়িটা ধরে একটু ঝুঁকে আমার দিকে চেয়ে আছে। একটু পরে আমরা দুজনেই হেসে ফেললাম। কি ভাবছিলে এতক্ষণ? একটা গান মনে করার চেষ্টা করছিলাম। বাবা বেরিয়ে এলেন। কি বলছিস তোরা? বাবা, ইউক্লিডকে ওই গানটা অনুবাদ করে দাও না। আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাজে। তুমি করো, তুমিই বা পারবে না কেন? তারপরে আমার অসাধ্য বুঝে বাবা বলতে লাগলেন, আচ্ছা, বুকে দোলে তাহার বিরহ ব্যথার মালা, গোপন মিলন অমৃত গন্ধ ঢালা। বর্ষার বর্ণনায় বিরহের কথা আসতেই হবে। বর্ষা বিরহীর মনকে সন্তপ করে, প্রচুর উৎসুকী করে। বাবা মেঘ দ্রুতের কথা বলতে লাগলেন। এদিকে বলা হচ্ছে বিরহ ব্যথার মালা, অন্যদিকে গোপন মিলনের কথা। মিলন ও বিরহ, এই দুই বিপরীত ভাব দিয়ে একটা সম্পূর্ণতা বোঝানো হচ্ছে। রবীন্দ্র কাব্যে বিপরীতের প্রয়োগের সম্বন্ধে বাবা খুব ভালো করে বলতে লাগলেন। কিন্তু আজকের দিনে এই দ্বিতীয়বার তাল কাটলো। এত কথার দরকার কি? আজ যে মুহূর্তে মির্জা আমার চোখের দিকে তাকিয়েছে, আমি বুঝতে পেরেছি বিরহ মিলন একসঙ্গে কি করে থাকে, আর তারই ব্যাকুলতা বাকি। আমি ওর ফর্সা গলার ওপর সেই অদৃশ্য মালার সুগন্ধ পাচ্ছি, গোপন মিলন অমৃত গন্ধ ঢালা। মির্জা আমাদের বাড়িতে আসবার কত পরে আমার ঠিক মনে নেই। ও প্রথমে একটা কাণ্ড করলো। খাবার টেবিলে এক মাথায় বাবা বসে আছেন, উল্টো মাথায় মা, মাঝখানে মুখোমুখি ও আর আমি। সে আস্তে আস্তে তার পা বাড়িয়ে দিয়ে আমার পায়ের ওপর রাখল। আমি পা সরিয়ে নিলাম। আমি ভাবতে চাইলাম দৈবাত্য লেগে গিয়েছে। যদিও আমার শরীরে মন চমকে উঠল, কিন্তু কি আশ্চর্য, সেই মুহূর্তে ওর দিকে চেয়ে আমার হঠাৎ মনে হলো, এ চলে গেলে আমি বাঁচবো কি করে? খাবার টেবিল থেকে সবাই উঠে গেল। আমি জিজ্ঞাসা করলাম, তোমার পা কি হঠাৎ লেগে গিয়েছিল? তা তো নয়। না, তা নয়। কি স্পর্ধা, কি সাহস! যদি বাবার পায়ে লাগতো কি হতো তাহলে? কিছুই হতো না, তৎক্ষণাৎ প্রণাম করতাম। তুমি বুঝতে কি করে? হা হা হা। তোমার পা আর তোমার বাবার পা বুঝতে পারবো না? এই বলে সে তার পা দুটো বাড়িয়ে দিয়ে আবার পায়ের উপর রাখলো। 43 বছর আগের ঘটনা। কি আশ্চর্য, কি বিস্ময়! আমি সেই টেবিলে বসে আছি, আমি ওকে দেখতে পাচ্ছি। ও একটা পাঞ্জাবি পরেছে, ওর বুকটা খোলা, ওর ফর্সা গলাটা আমি দেখছি। ওর হাত দুটো টেবিলের ওপর। আমার হাত ধরবার ওর সাহস নেই। আমার পা দুটো সরিয়ে নেবার চেষ্টা করছি, পারছি না।
পারছি না, এ কি অন্যায়, এ কি পাপ, কি করি এখন? মা বলেছিলেন অনাত্মীয় কোনো পুরুষ মানুষকে ছোবে না, তাহলে শরীর খারাপ হয়ে যাবে। কথাটা ঠিকই, আমার শরীর অবসন্ন হয়ে আসছে, কিন্তু ও পা সরাচ্ছে না। আমার পায়ের ওপর তার দৃঢ় সংবদ্ধ, এখনো এইখানে এইখানে। আমার কপালের উপর একটা ঠান্ডা হাত গিয়ে রাখলো। আমি যুগান্তরের ঘুম থেকে জেগে উঠলাম। পাশিয়ে দাঁড়িয়ে আছে লেখা। সে আস্তে আস্তে বলল, মা, আপনার এমন কেউ নেই যাকে মনের কথা সব বলতে পারেন? বোনকে, মেয়েকে, বন্ধুদের? আপনার কি হয়েছে কাউকে না বললে তো হবে না। স্বাধীনতা যুদ্ধে নানা রকম হুঙ্কার শোনা যাচ্ছে, হিংস্র এবং অহিংস্র দুই। প্রেসিডেন্সি কলেজে হাঙ্গামা লেগেই আছে। একদিন ছেলেরাও অধ্যক্ষ স্ট্যাপলটনের রক্ত চেয়েছিল। আজকালকার মতো সেরকম ঘটনা তখন হামেশা ঘটত না। যদিও বাবার সাথে স্ট্যাপলটনের শত্রুতা খুবই, তবুও সেদিন তিনি তাকে বাঁচিয়েছিলেন। কলেজের হাতার মধ্যে পুলিশের গুলিতে একটি ছেলে আহত হলে ক্ষুব্ধ ছাত্রের দল কলেজে ঘিরে ফেলে। তখন পুলিশ চলে গেছে। ছাত্রদের দাবি ওই আহত ছেলেটির রক্তের সাথে স্ট্যাপলটনের রক্ত মেশাতে হবে। তখন বাবা মধ্যস্থতা করেন যে স্ট্যাপলটনকে নিরাপদে বের করে নিয়ে আসবে যদি তিনি ওই আহত ছেলেটির কাছে ক্ষমা চান। সেই সময় ওইটুকুতেই হতো। স্ট্যাপলটন রাজি হলেন। তারপর গাড়িতে উঠে অন্য মূর্তি বলেন, কি পরে আমি ক্ষমা চাইব? বাবা তখন বললেন, ঠিক আছে, তাহলে আমি এখনই নেমে যাচ্ছি, তুমি ছাত্রদের সাথে বোঝাপড়া করো। স্ট্যাপলটন বাবাকে কিছুতেই ছাড়বেন না, উনি নেমে যাবেনই। তখন তিনি তার কোট ধরে ঝুলে পড়লেন। বাবা নিরুপায় হয়ে কোটটি খুলে গাড়ি থেকে নেমে পড়লেন। অবশ্য শেষ পর্যন্ত তিনি ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন। এই কোট ধরে ঝোলার হাস্যকর ব্যাপারটি বাবা সেদিন খাবার টেবিলে সব বিস্তারে বলে আমাদের খুব হাসিয়েছিলেন। মির্জা তখনই ঠিক করলো যে পরের দিন রেভলিউশন দেখতে যাবে। বলা নেই কওয়া নেই, সকালে এসে বেরিয়েছে। সারা দিন কেটে গেল, সবাই উদ্বিগ্ন। মা ঘর বাইর করছেন পরের ছেলে বিপদে পড়ল কিনা। কাকা যখন পুলিশে খবর দিতে যাবেন এমন সময় মূর্তিমান এসে হাজির, ধুলি দূষরিত, সারাদিন ঘুরে উস্কো খুস্কো এবং নিরুৎসাহে হতাশ। যেখানে যেখানে পিকেটিং হচ্ছে ঘুরছে, পথে পথে ঘুরেছে বিপদের সন্ধানে, কিন্তু কোনো বিপদ হয়নি। ওপরে জানালা দিয়ে কেউ একজন একটা দইয়ের ভার ফেলেছিল, সেটাও ওর গায়ে পড়লো না। পড়লো কিনা সামনে। এমন কিছু ঘটলো না যাতে দেশে ফিরে গিয়ে কোনো চিহ্ন দেখাতে পারে। ওর ভয়, দেশে সবাই বলবে ভারতের যখন রেভলিউশন হচ্ছে তখন তুমি কোন গুত্থি লুকিয়েছিল। সে যে ভারতে এসেছিল এটা নিজের দেশের লোককে কি করে বিশ্বাস করাবে, এই ওর এক ভাবনা। কারণ ওর দেশ থেকে এই প্রথম কেউ ভারতে এসেছে। এদিকে চামড়াও যথেষ্ট রোদে পোড়া হচ্ছে না। তাই একদিন সকালে উঠে একটি মাদুর নিয়ে ছাদে চলে গেল। সেখানে মুখের উপর একটা তোয়ালে চাপা দিয়ে বেলা দুপুর অবধি শুয়ে পড়ল। তারপর বিকালবেলা তার সারা গায়ে ফোসকা পড়ে গেল। আমরা ছোটরা খুব হাসছি। বিশেষ যে সহানুভূতি আছে তা নয়। মা খুব উদ্বিগ্ন। এ ছেলে তো পাগলামি শুরু করেছে। ইউরোপীয় একটি দুরন্ত ছেলেকে সামলানো কঠিন, বিশেষ করে ভাষাটাও তেমনি রপ্ত নয়। চাদশির মলম এলো, মা দেখিয়ে দিলেন। কাকা লাগাতে লাগাতে মার ভর্ৎসনাগুলো ইংরেজিতে অনুবাদ করতে লাগে। বাবা পরে ওকে বুঝালেন, দেখো মির্জা, তুমি যে ভারতে এসেছো তা তোমার কথা শুনেই সবাই বুঝতে পারবে। তোমার ভেতরে পরিবর্তন আসবে, সেটা তো আসল। গায়ের রং ব্রাউন তো অন্যথা রোদে শুয়ে থেকে করা যায়, কিন্তু আসল পরিবর্তন করবে ভারতীয় দর্শন। তুমি যা পড়েছো তাতেই রূপান্তর হবে। তাছাড়া রেভলিউশন দেখার জন্য দৌড়াদৌড়ি করে লাভ নেই। ভারতে এখন সর্বত্র রেভলিউশন হচ্ছে। পিকেটিং আর কাঁদুনি ঘেঁষে কি একমাত্র দ্রষ্টব্য বস্তু। এই যে তুমি আমাদের বাড়িতে আছো, এটাই তো একটা রেভলিউশন। আমার বাবার বাড়িতে কি থাকতে পারতে? তাহলে আমার স্ত্রী তোমার সামনে মুখ ঢেকে বেরোতেন। আর এই অমৃতা ছেলেদের কলেজে কবিতা পড়ে, এ কখনো হতে পারতো না। তোমার বাসন আলাদা হতো, তুমি ছুঁয়ে দিলে ভাত ফেলা যেত, সে এক ব্যাপার। সে অবস্থার সঙ্গে তুলনা করলে আজ এই বাড়িতেই একটা রেভলিউশন। সাহিত্য পরিষদে প্রকান্ত সাহিত্য সভা হবে এখন, সেখানে গোখলে মেমোরিয়াল স্কুল, সেখানে এই প্রথম আমি স্বরচিত গন্ধ প্রবন্ধ পড়ব। বিষয়বস্তু, সুন্দরের স্থান কোথায়? সুন্দর কি বাইরে আছে না মানুষের মনে?
কথাটা নিয়ে এত ঘোর পেঁচের দরকার কি? সুন্দর তো বহির্বস্তু হতেই পারে না, মানুষই তো সুন্দর দেখে তার চোখে, অর্থাৎ মনের নীলাঞ্জন মায়া। এই প্রবন্ধের জন্য আমি রীতিমতো পরিশ্রম করেছি। যা লিখেছি বাবা পছন্দ হচ্ছে না, যা হোক শেষ পর্যন্ত খাড়া হয়েছে। এখন একটা পরীক্ষার সামনে। ওই সভায় রবীন্দ্রনাথের সভাপতিত্ব করবার কথা ছিল, কিন্তু তিনি আসতে পারবেন না, হায়দ্রাবাদে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। এই নিয়ে কথা ছিল, এই নিয়ে অকুলস্থলে হঠাৎ সাহিত্য সভার খুব নিন্দা হবে তার। রবীন্দ্রনাথকে দু কথা শোনাতে কেউ ছাড়ে না এই দেশে। আমি অবাক হয়েই দেখি, তার সঙ্গে একটু কথা বলতে, তার কাছে একবার যেতে সবাই উদ্গ্রীব, সামনে গেলে তো বিকলিত, কিন্তু আড়ালে নিন্দা করতে সহস্রম। ওর সম্বন্ধে বাবারও একটা এরকম ভাব আছে। বাবা এত পড়েছেন রবীন্দ্র কাব্য, এত আলোচনা করেছেন, রবীন্দ্রনাথ সম্বন্ধে আক্রোশনেরও অন্ত নেই, অথচ সমালোচনা চলে নিরবিচ্ছিন্ন। বিশেষ করে আমাকে বিধিয়ে বিধিয়ে শোনানো হয়, যেন আমি তার স্থল পতন ত্রুটির জন্য দায়ী। সবার ক্ষেত্রে হলো তাই। নানা অপ্রীতিকর মন্তব্য এলো। আমার মনটা বিষণ্ণ, যদিও ওই দিন আমি খুবই পুরস্কৃত হয়েছি। এত বড় সভায় এর আগে আমি কখনো গদ্য প্রবন্ধ পড়িনি। কবিতা অবশ্য পড়েছি অনেক, সেনেট হলেও সেদিন আমি কনিষ্ঠ সাহিত্যিক। জ্যেষ্ঠা ছিলেন মানকুমারী বসু, মধুসূদনের ভাইজি। বিধবার থান বাংলা করে পরে খালি পায়ে তিনি সবাস্ত মঞ্চে কবিতা পড়লেন। দুই যুগের কি পরিবর্তন! আমি ভাবলাম মির্জা এই রেভলিউশনটা দেখলে বুঝতো। বাড়ি ফিরে দেখি সে চুপচাপ বসে আছে, এখানেও একা, বন্ধু বান্ধব নেই আমরা ছাড়া। তাই ওকে বললাম, চলো বারান্দায় বসে গল্প করা যাবে। নানান কথায় হঠাৎ আমার জিজ্ঞাসা করলো, তুমি এত বিষণ্ণ কেন? আমি ওকে বললাম সবাই যা যা হয়েছে, সবাই কিভাবে তাকে নিন্দা করেছে, তিনি কথা রাখতে পারেননি বলে। এবার বিষণ্ণ হবার পালা ওর। দু একটা কথা পর বলল, একজন 70 বছরের বৃদ্ধ মানুষকে তুমি এইটুকু মেয়ে এত ভালোবাসো কি করে? রাগে আমার কান ঝাঁঝা করছে। কেন? বেশি বয়সের মানুষে ভালোবাসার অযোগ্য হয়ে যায়নি? ও একটু উত্তেজিত। দেখো অমৃতা, হয় তুমি নিজেকে চেনো না, নয় তুমি নিজেকে ঠকাও, কারণ সত্যকে দেখবার সাহস তোমার নেই, কিংবা জেনেও মিথ্যা কথা বলছো। মির্জা, আমার অসম্ভব মাথা ধরেছে, তুমি একটু চুপ করবে? বাবা বলেছেন, রু, তুমি মির্জার কাছে একটু ফ্রেঞ্চ শেখো, ফ্রেঞ্চ না শিখলে অ্যাকমপ্লিশমেন্ট পূর্ণ হয় না। বাবা আমার শিক্ষা সম্পন্ন করার জন্য উঠে চক্রবর্তী আসেন ছবি শেখাতে, একজন গোয়ানিস মাস্টার ভায়োলিন বাজানো শেখান। এত বিদ্যা সামলানো আমার দায় হয়ে পড়েছে। এদিকে আমার কিছু ভালো লাগে না এসব করতে। আমার কোনো অধ্যবসায় নেই। কবিতার বই হাতে নিয়ে জানলার ধারে বসে মন ভেসে যায় কোন সুদূরে। যাক, মির্জা আমার কাছে বাংলা শিখবে, আমি ওর কাছে ফ্রেঞ্চ। খুব সাধু সংকল্প নিয়ে পড়তে বসা হয়, পড়া আর এগোয় না। কেন যে এগোয় না কে জানে। ওর ঘরে আমার পড়তে বসি, মাঝখানে একটি বাতি জ্বলে, স্ট্যান্ডিং ল্যাম্প। কতদিন কত রাত হয়ে যায়। বলাকার কবিতা পড়ি আমি, ও শুনতে ভালোবাসে, কিন্তু অন্য ভাষায় ওই কবিতা বোঝানো কি আমার সাধ্য? একটা কবিতা বুঝতে পেরেছে, ওর খুব ভালো লেগেছে। পাখিরে দিয়েছ গান, পাখি গায়ে গান, তার বেশি করে না সে দান। আমারে দিয়েছ স্বয়ং, আমি তারও বেশি করি দান, আমি গাই গান। মানুষ যা পেয়েছে শুধু সেইটুকুতে সন্তুষ্ট নয়, সে যে সৃষ্টিকর্তা। দুঃখকে আনন্দ করবার ভার তার হাতে। দুঃখখানি দিলে মোর তপ্ত তালে ধুয়ে, অশ্রু জলে তারে ধুয়ে ধুয়ে, আনন্দ করিয়া তারে ফিরাইয়া আনি দিয়ে হাতে, দিন শেষে মিলনের রাতে। এ কবিতা আমি পড়ি, তবে এত তাৎপর্য বোঝবার বয়স আমার নয়। তবে আনন্দ আর দুঃখ যে মিলেমিশে যায় এটুকু আমি বুঝতে পারছি। এক এক দিন এক এক রাত অবধি আমি পড়ি, 9টা 10টা। কেউ কিছু বলে না, বাবা মা কিছু বলে না, কিন্তু আমার নিজের একটা সংকোচ অস্বস্তি হয়। কেউ যদি কিছু ভাবে। আমি দেখেছি ভীতকুলের চোখে কৌতূহল, আর আমার 11 বছরের ছোট বোনের চোখে একটা সন্দেহ ও তীক্ষ্ণতা। মিষ্টি মেয়ে সাবি, কিন্তু ওর সবসময় দুঃখ এবং অভিযোগ। ওকে কেউ ভালোবাসে না, দিদিকে সবাই ভালোবাসে। এখনো মির্জা ইউক্লিডও সেই দিকে যাচ্ছে, এটা ও বুঝতে পারে। তাই সাবি বলেছে সেও ওকে বাংলা পড়াবে। ভালোই, ওর কাছে পড়লে তবু বিদ্যা হতে পারে। আমাদের পড়াশোনা তো বিশেষ এগুচ্ছে না, তবু মাস্টার মশাইয়ের কাছে সংস্কৃত পড়া হয়।
মির্জা খুব ধাতুরূপ মুখস্থ করেছে, ও আমায় হারিয়ে দেবে। ওর মতো অর্ধবসায় আমার নেই। আমাদের বাড়িতে অনেক লোক একসঙ্গে বাস করে, এরা কেউ ঘনিষ্ঠ আত্মীয় নয়, তবে সেটা আমরা জানি না, সকলেই আপন। ও এটা ঠিকমতো বোঝে না। ওদের দেশে কাজিন আর আমাদের ভাই দুটো কথা। যার সঙ্গে সম্পর্ক নেই সেও যে আমাদের ভাইয়ের মতো আপন হতে পারে এটাও বোঝে না। আমাদের যে বসু বৈদব কুটুম্ব কম, তাও ওকে সম্পূর্ণ বিদেশি হলেও বাড়ির সকলে এত আপন করে নিয়েছে। কাকা আমাকে খুব স্নেহ করেন। আমরা মাস্টার মশাইয়ের কাছে পড়ি, তখন কাকা এসে গল্প জুড়ে দেন। মাস্টার মশাই গৌরমোহন ঘোষকে কাকা খুব খেপান। একদিন সকালে মাস্টার মশাই কপাল একটা চন্দনের টিপ পরে এসেছেন। গঙ্গা স্নান করে টিপ পরে তাকে বেশ পবিত্র দেখাচ্ছে। কাকা এসে ঝুপ করে হাঁটু গেড়ে বসে কীর্তনজলি হয়ে বলতে লাগলেন, মাস্টার মশাই আমি বড় পাতকি, একটু পদরেণু। মাস্টার মশাই বিব্রত হয়ে পা সরিয়ে নিচ্ছেন। আহ শীষ বাবু, কি ছেলে মানুষই হচ্ছে। মাস্টার মশাই পাপি টাপিকে ত্রাণ করবেন না, কি করুন আকুতি। আর আমরা দুই ছাত্রছাত্রী হেসে হেসে হয়রান হয়ে যাচ্ছি। উপরে যেতে আমার মেঝোমাসি আমাদের দিকে ভ্রুকুটি করে চাইলেন। উনি গতকাল এসেছেন। গতকাল থেকে ওর সন্দিগ্ধ দৃষ্টি দেখেছি আমি, বিরক্তিকর। মাসি বললেন, ওই সাহেব ছেলেটার সঙ্গে তোরা হিহি আসিস কেন? আমিও দমবার পাত্রী নয়। সাহেব ছোড়া আবার কি, ওর নাম নেই নাকি? নাম একটু বেশি ঢিঙ্গি হয়ে পড়েছ। নরেনবাবু তোমায় একবার মাথায় তুলে সর্বনাশ করে ফেলেছেন। মরুগ্গে, আমি আর এখানে বেশিক্ষণ দাঁড়াতে চাই না। ওর সঙ্গে তর্ক করে একটা বৃষ্টির ব্যাপার সৃষ্টি করতে চাই না, পালানোই ভালো। মির্জার ঘরের সামনে সরু গলিটা দিয়ে বেরিয়ে যে বারান্দা, সেইখানে চিঠির বাক্স। ডাকওয়ালা চিঠি দিয়ে যায়, বাক্সটা চাবি বন্ধ। চাবিটা আমার কাছে থাকে। আমি দিনে 2-3বার বাক্সটা খুলে চিঠি সংগ্রহ করি। যদিও ডাকের তো একটা বিশেষ সময় আছে যখন বাক্স খোলার দরকার কি, কিন্তু পারি না। দিনের মধ্যে অনেকবার মনে হয় যাই দেখে আসি চিঠি আছে কিনা। বিশেষত দুপুরবেলায় বাড়ি যখন শান্ত, অর্ধনিমিষ্ট, অবশ্য নিদ্রিত নয়, আমাদের বাড়িতে কেউ দুপুরে ঘুমায় না, সবাই পড়ে, তখনই আমার ইচ্ছে হয় চিঠির সন্ধানে যেতে। আমি জানি আমি কেন চিঠি দেখতে চাই। আমার তো বুদ্ধি আছে, নিজেকে আর কত ফাঁকি দেব। যদিও মির্জা বলেছে যে আমি বোকা নয় মিথ্যেবাদী, আমি জানি কোনটাই নয়। আজকাল দুপুরে ক্রমাগত মনে হচ্ছে চিঠি এসেছে কিনা দেখে আসি। বঙ্কিমচন্দ্রের গল্পের সুমতি কুমতির ঝগড়া চলেছে মনের মধ্যে। সুমতি বলছে, কখনোই নয়, তুমি চিঠি দেখতে নয়, মির্জাকে দেখতে যেতে চাইছো, সত্যি কথা বলো না কেন? আর কুমতি, মিথ্যেবাদী কুমতি বলছে, দূর তা কেন, আমি একটা চিঠি কারোর আসতেও তো পারে। আমি উঠে গিয়ে দরজা বন্ধ করে দিলাম খিল লাগিয়ে। খাটের উপর বসলাম। নিজেকে আমার রক্ষা করতে হবে নিজের কাছ থেকে। মহুয়াটা খুলে বসেছি। দূর মন্দিরে সিন্ধু কিনারে পথে চলিয়াছ তুমি, আমি তরু মোর ছায়া দিয়ে তারে, মৃত্তিকা তার জমি। হে তীর্থগামী, তব সাধনার অংশ কিছু বা রহিল আমার, পথপাশে আমি তব যাত্রার রহিল সাক্ষী স্বরূপ। তোমার পূজায় মোর কিছু যায় ফুলের গন্ধ ধূপে। এ আমার কথা নয়, এ আমার মার কথা। মা এরকম ছায়া মিলে আছেন বাবার জীবনের উপরে। সন্তান হরণ, নিজের জন্য কিছু চান না, কিন্তু কি ভালোবাসা, কি ত্যাগ, কি অজস্র সেবা দিয়ে তাকে ঘিরে রেখেছেন। বাবার তীর্থযাত্রার মার দান নিশ্চয় অনেক। মার জীবন উন্নত, স্বাস্থ্যহীন দানে পূর্ণ। কিন্তু আমি এটা চাই না, এই জীবন আমার কাম্য নয়। সবলা কবিতা আমার কথা বলেছে, নিজে নিজে ভাগ্যকে জয় করব। ইস কি বলো, একটুও বলো নাই। শক্তি নেই, বুদ্ধি নেই, আমি তো পরাজিত। হঠাৎ আমার কান্না পাচ্ছে। খাটের উপর পড়ে আমি কাঁদছি। বল দাও মোরে, বল দাও, প্রাণ দাও মোর শক্তিতে। তব কাজ শিরে বহিতে, সংসার তাপ সহিতে। সংসার তাপ কি? এই যে আগুনের ঝাপট আমার শরীরে মনে লেগেছে, এটাই কি? তাহলে লাগুক লাগুক উত্তাপ। আমি চাই এই উষ্ণতা পরশমণির ছোঁয়াও প্রাণে। হঠাৎ কখন নিচে নেমে এসেছি জানি না। দেখি পর্দা তুলে মির্জা দাঁড়িয়েছে। কি চিঠি পেলে? না, এলো না। কি হতাশ যে লাগছে। কার চিঠির অপেক্ষা করো? কোনো অজানা জনের? সে কে? জানি না, তাকে চিনি না বলে অপেক্ষা এত মধুর।
আমি ডাকঘরের কথা বলছি, ও বুঝতে পারছে না, ভুরুকুটি করছে। কি হবে একজন যদি জীবনে সারা জীবন থাকতে হয়? অর্ধেক কথা না বলা থাকবে আর ক্রমাগত ডিকশনারি দেখতে হবে। এ আবার কি কথা মনে হলো? এর সঙ্গে সারা জীবন থাকবো কি করে? এ তো কদিন পরেই চলে যাবে, আমারও বিয়ে হয়ে যাবে। কোথায় বিয়ে হবে কে জানে। একটা লোকও মনে করতে পারছে না যার সঙ্গে সারা জীবন বাস করা সম্ভব। ভেতরে আসবে না অমৃতা? তোমার জন্য নোট হামসনের হ্যাঙ্গার বইটা এনেছি। এই প্রথম ও আমাকে একটা কিছু উপহার দিল। আমি ওর কাছ থেকে বইটা নিলাম। বইটাতে আমার নাম লিখেছে আর ফরাসিতে একটা কথায় আমি দিয়ে। আমি দাঁড়িয়ে আছি, বসতে আমার সাহস হচ্ছে না। কেন কে জানে? সেও দাঁড়িয়ে আছে। আমি না বসলে তো বসবে না। আমি ওর দিকে পেছন ফিরে পিয়ানোর ডালাটা খুলে দাঁড়িয়ে আছি। আমি কি কিছুর জন্য অপেক্ষা করছি? একটা অসম্ভব কোনো ঘটনা কি ঘটবে? আমি কি তা চাই? ও আমার খুব কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু আমাকে স্পর্শ করেনি। আমার পিঠেও হাত রাখতে পারে, কিন্তু রাখিনি। মাঝখানে একটুখানি আকাশ আছে। আমরা দাঁড়িয়েই আছি। আমার সর্বাঙ্গে আমি ওকে অনুভব করছি। মনের মধ্যে ওর অস্তিত্বের স্পর্শ লাগছে। একই ব্যাপার, আকাশ তো শূন্য নয়, ইথারে পূর্ণ। ইথার কি বস্তু আমি জানি না বটে, তবু সেও নিশ্চয় অদৃশ্য হাতে সংযোগ করেছে। আমার চারদিক ওর নিঃশ্বাসের সুগন্ধে সুগন্ধি বায়ুমণ্ডল। সায়স্তনের ক্লান্ত ফুলের গন্ধ হাওয়ায় পড়ে। অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে। ওপর থেকে কে ডাকলো? রু, রু, রু। যাচ্ছি। মির্জার বয়স 23 আর আমার 16, কিন্তু বয়সের পক্ষে আমরা দুজনেই একটু বেশি রকম তথ্য জ্ঞানী। বাবা আমাকে বলেন জ্যৈষ্ঠতাত। তা আমায় জ্যৈষ্ঠতাত বানাচ্ছে কে? বাবাই তো। আর ওকেও তাই বানাচ্ছেন। সবসময় অষ্টাঙ্গ যোগের কথা হচ্ছে। আর তথ্য সম্বন্ধে তো এ বাড়ির সবাই পণ্ডিত। কাকা যখন ওর সঙ্গে তন্ত্র নিয়ে আলোচনা জড়েন, গম্ভীর মুখে হে বজ্রর রহস্য বিষয়ে, আমার রাগ হয়ে যায়। আমি তো জানি আমাদের বয়সী ছেলেমেয়েরা এর চেয়ে অনেক হালকা সুরে কথা বলে। আমারও খুব পণ্ডিত হতে শখ ছিল, কিন্তু এখন কমে যাচ্ছে। বিশেষ করে মির্জা তথ্যের রুচি এত বেড়ে গেছেই বলে। দেখা হলে বিশ্ব সাহিত্য আমায় গড়িয়ে ফেলবে। কাল সারাক্ষণ একটা অদ্ভুত অলৌকিক গল্প আমায় বলেছে, যার কোনো মানেই বুঝলাম না। একটা লোকের ফাঁসির হুকুম হয়। সে যে মেয়েকে ভালোবাসতো সে অনেক দূরে থাকে। ফাঁসির মুহূর্তে তার সেই মেয়েটিকে মনে পড়ল। তারপর 10 মাস পরে সেই মেয়েটির একটি ছেলে হলো। সে ঠিক লোকটার মতো দেখতে। এই গল্পের মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। আমার ইচ্ছা একটু স্বাভাবিক গল্প করুক, একটু খোশামত করলেই বা দোষ কি? যেমন অন্যরা করে তা হবার তো নয়। উল্টো কাল আমায় খুব রাগ দেখিয়েছে। বলে কি, তোমার কি ধারণা তুমি খুব সুন্দর দেখতে? আমার ধারণা হতে যাবে কেন? আরও অনেকেরই ধারণা। কার কার? চলো না আমার সঙ্গে রাস্তায়, দুধারের লোকেরা কীরকম তাকিয়ে থাকবে দেখবে। ও সে তো থাকবেই। তোমাদের দেশে যে রাস্তায় মেয়েরা দেখায় যায় না, জানো ইউরোপ থেকে এসে সবচেয়ে কি আশ্চর্য লাগে। মনে হয় এদেশে কি মেয়ে নেই? মেয়ে থাকবে না কেন? তারা ফিটন গাড়ি করে যায়, পালকে করে যায়। যাদের মোটর আছে মোটরে যায়। হেঁটে হেঁটে রাস্তায় রাস্তায় ঘুরবে নাকি? অন্য দেশে ঘুরে ঘুরুক। তুমি বুঝতে পারো না আমি কালো কি ফর্সা। বাবা, আমি, সাবি, মিলু, মা সবাই একই, জোরও আমার মতো। আমি কোনো রঙের তফাৎ বুঝতে পারি না। বেশ, আমি চললাম। বসো বসো লক্ষ্মীটি, আমি তোমাকে ভালো করে দেখি, বুঝতে পারি কি না। ইস, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে আমি সুন্দর কি না। আমি তোমার বাইরেরটা দেখি না, তোমার আত্মাকে দেখতে চাই। এবার আমার ব্রহ্মরন্ধ্র জ্বলে ওঠে। জ্যৈষ্ঠতাত, এবার জীবনতাত, পরমাত্মার বিতর্ক নিয়ে নানা আসে। আমি রাগ করে চলে গেলাম। আমার খুবই মন খারাপ হয়ে গেল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, বুঝতেই পারছি না সত্যি সুন্দর কিনা। আমার খুব সন্দেহ হচ্ছে। সমস্ত খুঁতগুলো চোখে পড়ছে। মিলু এসে বলল, কি দেখছিস এত? শোন ভাই, আমাদের ভারতবর্ষে কত রকম পোশাক আছে। আমরা সবসময় এক রকম পোশাক পরি কেন? সেই এক হবল করে শাড়ি পরা কিংবা বাংলা করে। যতই রাজপুতানীদের ঘাগরা সুন্দর, মারাঠাদের মতো বড় শাড়িও মন্দ নয়। মিলু আর আমি কিছুদিন ধরে গয়না ডিজাইন নিয়ে পড়েছি। আমাদের সময় সাধারণত যেসব গয়না তৈরি হতো তা বিলাতি নকশা থেকে খুব কাঁচা অনুকরণ। তার সৌন্দর্য কিছুই ছিল না।
ঠিক সেই সময়টা অর্থাৎ আমাদের 2-3 পুরুষ আগে থেকে শিল্প রুচির অধপতন হয়েছিল। ঠাকুরবাড়িতে তার পুনরুদ্ধার চলছিল। গৃহসজ্জায় বা দেশসজ্জায় খুঁজে খুঁজে পুরানো নকশার জিনিসপত্র, পুরানো সাজের গয়না চলন হচ্ছিল। তাকে বলা হতো অরিয়েন্টাল। এ বিষয়ে স্টেলা কামরিশ বিদগ্ধা। আমি আর মিলু সামান্য নারী। আমরাও কিন্তু পুরানো রাজপুত রূপার গয়না থেকে নকশা নিয়ে, উড়িষ্যার রূপার গয়না থেকে নকশা নিয়ে গয়না বানাতাম। খুব গয়না বানাতাম আমরা। কি বা স্বর্ণের দাম ছিল 18 টাকা ভরি। তারপর আমরা ঠিক করলাম রূপোর গয়নাই বা পরবো না কেন। সেই সময় নিম্নবিত্ত মেয়েরা ছাড়া রূপার গয়না কেউ পরতো না। আমরাই শুরু করেছিলাম। পরে খুব চলেছিল। পায়ের খাড়ুর সঙ্গে মখমলে চটি জুড়ে আমার জুতো বানিয়েছিলাম, সেই বককচ্ছপ। বস্তুটি যে খুব চমৎকার হয়েছিল তা নয়, তবে লোকে তাকিয়ে থাকতো ঠিকই। সেদিন আমরা ঠিক করলাম উড়িষ্যার মেয়েদের মতো সাজ করা যাক। শাড়ি খাটো করে অনেক গয়না পরা হলো। আমার মার একটা সিঁথি ছিল। সিঁথির 3টা ভাগ সীমান্তের ওপর দিয়ে একটা, আর দুপাশে 2টা হাড় চলে গেছে। মাঝখানে একটা লকেট কপালের উপর ঝলে। বিয়ের সময় মাকে ওই সিঁথি পরে দেখে বাবার এমন চোখ লেগেছিল যে সিঁথির সম্বন্ধে তার মোহ ঘুচত না। মা তো আর পরতেন না, কিন্তু কোনো ছুতোয় আমায় ওটা পরাতে পারলে বাবা খুব খুশি হতেন। সেদিন আমি সিঁথি পরেছি, উড়িষ্যার শাড়ি পরেছি খাটো করে, কানের পাশে নিয়ে কদম ফুল ঝুলিয়ে দিয়েছি, আর কদম ফুলের রেণু আমার মুখে মেখেছি। আমরা তো আজকাল সাবান মাখি না, বিলেতি দ্রব্য ত্যাগ করেছি। মুখে মাখা হতো হ্যাজলিন আর জনসনের ট্যালকম পাউডার, তাও আর স্পর্শ করা যাচ্ছে না। আপাতত কদম ফুল পাওয়া গেছে, এ বিশেষ হয়েছে, কিন্তু এ তো বেশি দিন থাকবে না। ভাই রু, সাবান মাখা ছেড়ে ভালোই হয়েছে। মুসুরির ডাল বাটা মেখে রং অনেক ফর্সা হয়েছে তোর। যা যা, বাজে কথা বলিস না। তোরা আমার রং আর চেহারা নিয়ে কিছু বলবি না, ভীষণ ভুল ধারণা হয়ে যায় আমার, তাতে ক্ষতি হয়। তাই নাকি? আচ্ছা শোন, পাউডার না হয় নাই মাখলাম, ঠোঁটে একটু আলতা করে মন্দ হয় না। ওরে বাবা, সাহস নেই বন্ধু, সাহস নেই। আমি সিঁথিটা পড়েছি ঠিক করে, আর মেঘদূত আওড়াচ্ছি। ভাই মিলু, একটা পদ্ম পেলে সাজটা পুরোপুরি হতো। কেন, পদ্ম কি করবি? আরে সে যে পদ্ম নয়, লীলা কোমল। মিলু মেঘদূত জানে না? শুন বলছি। হস্তে নীলা কোমলকে বাল কুন্দনু বিদুং নীলালো দ্রব পোষব রজ্জা পাণ্ডুনা মানে শ্রী চূড়াপাশে নব কুরুবং কর্ণে চারু শিরিংস সীমান্তে চ তদুপ গজম্পং সচদ্র নিপং বধুনাম। আচ্ছা, কুরুবক কি ফুল রে? বক ফুল বোধ হয়। দূর দূর, তা কখনো নয়। বক ফুল ভেজে খায়, তা নিয়ে কখনো কবিতা হয়? কেন, ভেজে খেলে তা নিয়ে কবিতা হবে না কেন? শরৎচন্দ্র রবি ঠাকুরের বিতর্কতা পড়ো না কেন? যা প্রয়োজনে বস্তু নিয়ে কবিতা হবে, তাই না? তাই নাকি? সব ফুলের প্রয়োজন লাগে? যেমন ফল ধরবার প্রয়োজন বন্ধু, ফল ধরবার প্রয়োজন। এই তো তুমি ফুলের মতো। ঘরে ঢুকলো। আমার মার সম্পর্কিত ভাই, কিন্তু বয়সে আমাদের কাছাকাছি, তাই আমাদের সঙ্গে ভাইয়ের মতন সম্পর্ক। ওকে আমরা খুব ভালোবাসি, খুব মিষ্টি স্বভাব। মনোহরণ বাঁশি বাজায়, বাঁশি দোলাতে দোলাতে ঘরে ঢুকে আমাদের সাজ দেখে তার চক্ষু স্থির। তো আজকে শুনলেন উপন্যাস নহন্যতে এর 3য় পর্ব। কেমন লাগলো অবশ্যই এটা লাইক কমেন্ট দিয়ে জানাবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের লোকদেরকে ভালো রাখবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।